শরিকদের সাথে নৈশভোজে সরকারকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর। যথাযথ মূল্যায়ন চাইলে দলগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত। এই ধরনের আনুষ্ঠানিক সভার মধ্যে পরস্পরের প্রতি কল্যাণ বিনিময় করতে চেষ্টা করে, শুভেচ্ছা বিনিময় করে, সেইভাবেই শেষ হয়েছে। সভাটা ভালো ছিল। দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই, সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি। গুমকাণ্ডের হোতা খ্যাত জিয়াউলের বাড়িতে দুদকের অভিযান। পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ঘিরে অগ্নিগর্ভ দিল্লি। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, সরকারের সাথে আলোচনার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। যুগপথ শরিকদের সাথে নৈশভোজ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও শরিকদের কেউ কেউ যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলে সরকারে অংশীদারিত্বের দাবি জানিয়েছেন। বিএনপি মহাসচিব জানিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনেও শরিকদের পাশে যান তারা। নৈশভোজে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারাও বিএনপি সরকারের সাথে নতুন করে পথ চলার প্রত্যাশার কথা জানিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে নিজ নিজ অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখেন এই শরিকরা। তবে সরকার গঠনের পর বিএনপির বিরুদ্ধে অবহেলা ও যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তোলেন তাদের কেউ কেউ। অবশেষে সেই দূরত্ব কমাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিকদের নৈশভোজের আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩৬টি দলের ১৯৬ জন নেতা সাড়া দেন এই আমন্ত্রণে, যেখানে প্রধানমন্ত্রীর কাছে সরকারের অংশীদারিত্বের দাবি জানান কেউ কেউ। কারো কারো বক্তব্যে গত ৫ মাসে শরিকদের নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা উঠে আসে। জুলাই সনদ নিয়েও বিএনপি নেতাদের কাঠগড়ায় দাঁড় করান শরিকরা। রাজনীতির মাঠে তো বিএনপির বিকল্প দাঁড়ায়নি। তারা চালাতে পারে, কিন্তু তারা সতর্ক থাকুক। তারা ভালো কাজ কিছু করছে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা সমালোচনার যোগ্য। কাজেই দূরত্ব দূর হবারও কোনো ব্যাপার নেই, আবার নিকটে আসারও কোনো ব্যাপার নেই। কিন্তু সবাই এই ধরনের আনুষ্ঠানিক সভার মধ্যে পরস্পরের প্রতি কল্যাণ বিনিময় করতে চেষ্টা করে, শুভেচ্ছা বিনিময় করে, সেইভাবেই শেষ হয়েছে। সভাটা ভালো ছিল। আমরা মনে করি ৩১ দফা এবং জুলাই সনদ এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা চাই যে আমাদের সমালোচনা থাকার পরেও যাতে এই সরকার যাতে এই কাজগুলো যাতে করতে পারে। আমাদের সমর্থিত সরকার এখন ক্ষমতায় আছেন। সরকারের নীতি কৌশল রাজনীতি কিভাবে চলবে, সরকারের ভবিষ্যৎ গতিমুখ কী, এগুলোর ব্যাপারে আসলে আমরা আশ্বস্ত হতে চেয়েছি। আমরা আমাদের কিছু উদ্বেগ বলেছি, উৎকণ্ঠার কথাটা বলেছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৫ মাসে তার সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কথা তুলে ধরেন। ১৬-১৭ বছর স্বৈরাচারের রেখে যাওয়া পুরো একটি বিধ্বস্ত ইকোনমি, স্বৈরাচারের রেখে যাওয়া একটি শিক্ষা ব্যবস্থা, একটি যোগাযোগ ব্যবস্থা, একটি স্বাস্থ্য ব্যবস্থা, যেটি বলি না কেন প্রত্যেকটি ব্যবস্থা ছিল বিধ্বস্ত। তারপরে আমরা বিভিন্ন রাত দিন পরিশ্রম করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি রোজাটাকে এমন একটা পর্যায়ে রাখতে যেখানে মোটামুটি ভাবে সারা দেশের মানুষকে একটি স্বস্তি দেওয়া যায়। এ সময় যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে প্রধানমন্ত্রী শরিকদের সহযোগিতা চান। ৫ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী ৫ তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। এ সময় যুগপৎ শরিকদের সাথে স্থানীয় সরকার নির্বাচনেও জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। যে আইন হয়েছে সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই, সুতরাং আমার মনে হয় সেই বিষয়টা আমরা আলোচনা এখন না করলেও পারি। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই আলোচনা করব।
আমন্ত্রণ পেলেও নৈশভোজে যোগ দেয়নি জমিয়ত উলামা ইসলাম ও জিএসডি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সোমবার সকালে ট্রফি হাতে মাদ্রিদে পৌঁছেছেন রদ্রি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেসা। বিমানবন্দর থেকেই শুরু হয়েছে তাদের উদযাপন। এরপর হুট খোলা বাসে লাস রোসাসে গিয়ে এগোতে থাকে বিজয়ীরা। এ সময় তাদেরকে শুভেচ্ছা জানাতে ভিড় করেছে লাখো মানুষ। স্পেনের জাতীয় দলকে মঙ্কলোয়া প্রাসাদে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রাজকীয় সংবর্ধনা শেষে রাজা ষষ্ঠ ফেলিপে এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে এই দলটি। দিনের শেষ পর্বে মাদ্রিদের ঐতিহাসিক সিভেলেস স্কোয়ারে হাজারো সমর্থকদের সঙ্গে বিশ্বজয়ের আনন্দ ভাগ করে নেবেন নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে শিরোপা পুনরুদ্ধার করে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 দিকে মাদ্রিদে অবতরণ করেছে বিশেষ চার্টার্ড ফ্লাইটটি। এরপর রাজধানীর ঐতিহাসিক সিভেলেস স্কোয়ার পর্যন্ত ছাদখোলা বাসে বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অপেক্ষাটা 16 বছরের। স্পেনের মাটিতে বিশ্বকাপের সোনালী ট্রফি। 2010-এ নেদারল্যান্ডসের সাথে শেষ সময়ের গোলে স্পেনিয়ার্ডদের বিশ্বকাপ জেতার স্মৃতি এবার ফিরেছিল নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে। সেই রূপকথার গল্প লিখে দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ জয়ী স্পেন জাতীয় ফুটবল দলকে বহনকারী চার্টার্ড বিমানটি স্থানীয় সময়ে বিকালেই পৌঁছায় মাদ্রিদ বিমানবন্দরে। ইয়ামালদের বরণ করে নিতে রাজধানী মাদ্রিদের রাস্তায় প্রায় 10 লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে বিশ্বজয়ী খেলোয়াড়রা রাজা ষষ্ঠ ফিলিপের সাথে দেখা করতে যাবেন রয়্যাল প্যালেসে। এরপর কাছাকাছি এলাকা থেকে যাত্রা শুরু করে রাজধানীর ঐতিহাসিক সিভেলেস স্কোয়ার পর্যন্ত বিজয় শোভাযাত্রায় অংশ নেবে চ্যাম্পিয়নদের ছাদখোলা বাস। স্থানীয় সময় বিকাল 4:30 নাগাদ হওয়ার কথা প্যারেড। এরপর সিভেলেস স্কোয়ারে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিজয় শোভাযাত্রার পুরো পথে প্রায় 10 লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এ কারণে অতিরিক্ত নিরাপত্তা ও গণপরিবহন ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট 2050 জন পুলিশ সদস্য এবং 400 জন সিভিল গার্ড সদস্য। ফাইনালে জয়ের পর থেকেই মাদ্রিদে শুরু হয়েছে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন বার ও 3টি নির্ধারিত ফ্যান জোনে খেলা উপভোগ করা হাজারো সমর্থক বিজয়ের পর রাস্তায় নেমে আনন্দে উল্লাসে মাতেন। এর আগে 2010-এ প্রথমবার বিশ্বজয়ের পরও রাজধানী মাদ্রিদে লাখো সমর্থক স্পেন দলকে বিরচিত সংবর্ধনা জানিয়েছিলেন। এবারও সেই ঐতিহাসিক উদযাপনের পুনরাবৃত্তির অপেক্ষায় স্পেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা ফুটবল দলের লড়াইয়ে মুগ্ধ দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। সেই সাথে খেলোয়াড়দের জানিয়েছেন অভিনন্দনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে তিনি লিখেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে তার দল আর্জেন্টিনা, সবসময় মাথা উঁচু করেই থাকবে। পাশাপাশি জাতীয় দল দেশে ফিরলে তাদের সংবর্ধনা উপলক্ষে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করার কথাও জানিয়েছেন তিনি। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সব ফুটবলার একসাথে দেশে ফিরছেন না। কেউ ক্লাবে যোগ দিতে, আবার কেউ ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র থেকেই অন্য গন্তব্যে চলে যাবেন। বিশেষ করে লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল যাবেন ছুটি কাটাতে। মেজর মোজাফফর এবং তার সহযোগীদের বিরুদ্ধে সামরিক আইনে বিচার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সেনা আইনে বিচারের জন্য মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার করা হবে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। তখনকার সময়ে তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে।
সরকারি কাজে গতিশীলতা আনতে এখন থেকে নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করেছেন তিনি। এদিকে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে একটি নির্ভুল এবং গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। দায়িত্ব গ্রহণের পরপরই পরীক্ষামূলকভাবে দেশের 13 জেলায় সামাজিক নিরাপত্তার এই কর্মসূচি চালু করে সরকার। এখন চলছে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা। সচিবালয়ে নিজ দপ্তরে এ নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্টদের সাথে। বৈঠকে কর্মসূচির অগ্রগতি এবং দেশব্যাপী সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। এদিন দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। চলমান স্বাস্থ্যসেবা এবং সার্বিক কার্যক্রম নিয়ে বৈঠক করেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি কাজের গতি ও জবাবদিহিতা বাড়াতে এখন থেকে নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। প্রশাসনের মাঠ থেকে শুরু করে সচিবালয়ের কাজের তদারকি জোরদার করতেই তার এই নতুন উদ্যোগ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাংবো। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তার সরকার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাবর্তনের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। বিচারিক প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলশিরি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের মুখপাত্র তানজির আহমেদ এটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলশিরির বাড়িতে অভিযান চালায়। এনটিএমসির সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের রাজধানীর জলশিরির 8তলা বাড়িতে অভিযান চালিয়েছে দুদক। সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। বাড়িতে থাকা সকল মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র তানজির আহমেদ। ইনভেন্টরি যে লিস্ট আছে আপনারা জানেন, এই ইনভেন্টরি লিস্টটা তারা করছেন, এখানে এইটা অব্যাহত আছে। এই ইনভেন্টরি লিস্ট কমপ্লিট করার পরে এই গণপূর্ত সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী আছে নারায়ণগঞ্জ জেলা, যে অতিথি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, আপনারা আগে বলেছি, তাকে বুঝিয়ে দেবেন। গত 27 জানুয়ারি জিয়াউল আহসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা প্রকৃত স্থাবর সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার নিয়োগ দেন আদালত। গুম খুনের মাস্টার মাইন্ড, ফোন কলে আড়িপাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করা সেনাবাহিনীর চাকরিচ্যুত এই কর্মকর্তার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নতুন প্রজন্মকে সুস্থ, সবল এবং ক্রীড়া বান্ধব জীবনধারায় উৎসাহিত করতে নতুন করে স্পোর্টস 2026-এর ফাইনাল
পর্ব উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ পুষ্টি বিষয়ক সেমিনার। সোমবার রাজধানীর শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেছেন, একজন ক্রীড়াবিদের সফলতায় নিয়মিত অনুশীলনের পাশাপাশি সুষম খাদ্য, সঠিক পুষ্টি এবং স্বাস্থ্যকর জীবন যাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শৈশব থেকেই পুষ্টি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ, সবল এবং দক্ষ হয়ে উঠবে। 27শে জুলাই নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠান হবে আর্মি স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলেও জানিয়েছেন তিনি। সেমিনারে পুষ্টিবিদ এবং বিশেষজ্ঞরা কিশোর কিশোরীদের জন্য সুষম খাদ্যের গুরুত্ব, প্রয়োজনীয় পুষ্টি উপাদান, পর্যাপ্ত পানি পান, নিরাপদ খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। খেলাধুলার মাধ্যমে সবার আগে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারব। দ্বিতীয়ত, ডিভাইসের আসক্তি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারব। তৃতীয়ত, আমাদের যে মাদকের যে করাল গ্রাসে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে, সেই ধ্বংসের হাত থেকে আমরা আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে। এ সময় আন্দোলনরতদের উপর লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে সরকারের সাথে আলোচনার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই দলটি। আর এই আন্দোলনকে সমর্থন দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিক্ষোভ হয়েছে কলকাতাতেও। সোমবার ভোর থেকেই দিল্লি ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিতে অংশ নিতে আসা বিক্ষোভকারীদের লক্ষ্য করে এভাবেই একের পর এক টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। তারপরও ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের উপর করা হয় লাঠিচার্জ। সোমবার ভোর থেকেই দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর যেন পরিণত হয় হাজারো শিক্ষার্থী এবং তরুণের মিলন মেলায়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্ন ফাঁসের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ঠেকাতে যন্তর মন্তর ঘিরে বহু স্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলে দিল্লি পুলিশ। শত শত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনীর সদস্যদেরও। পুলিশ জানিয়েছে এই পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে আলোচনা সত্ত্বেও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির। যে সিস্টেমে চলছে পুরো দেশ, আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। শান্তিপূর্ণভাবে গেল 1 মাস ধরে আমরা কর্মসূচি পালন করে আসছিলাম। এদিকে আন্দোলনের সংহতি জানিয়ে এতে অংশ নেয় ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেন বিরোধী এমপিরা। ক্ষোভ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এবার ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নিতে চায় আরএসএস। যেভাবে আরএসএস শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে নিতে চাইছে তা অসুস্থ রাজনীতি। তরুণদের ওপর টিয়ার গ্যাস ছোড়া কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। ভারতের তরুণদের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। আমি একজন ভারতীয়, এদেশের সন্তান হওয়ার কারণেই সেই দায়বদ্ধতা থেকে এই বিক্ষোভে অংশ নিয়েছি। সরকার যে অন্যায় করছে তার সামনে চুপ করে থাকার সুযোগ নেই। এদিকে দিল্লিতে চলমান কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে কলকাতাতেও। দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদেই সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ভারতের তরুণদের মধ্যে শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারের জবাবদিহি নিয়ে বৃহত্তর অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। পার্লামেন্ট অধিবেশন চলাকালে বিক্ষোভ কতটা রাজনৈতিক চাপ তৈরি করতে পারে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।